2022-এর এশিয়া কাপটা টি-20 ভার্সনে হয়েছিল এবং সেই এশিয়া কাপটা বাংলাদেশের জন্য সবচাইতে দুর্বিষহ একটা টুর্নামেন্ট ছিল। তিন টিমের এক একটা করে গ্রুপ হয়েছিল এবং বাংলাদেশের গ্রুপে পড়েছিল শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। দুই দলের কাছে শোচনীয়ভাবে হেরে বাংলাদেশ সেই টুর্নামেন্টে কোনো জয় ছাড়াই ফিরে আসে। সুপার ফোরেও তারা উঠতে পারেনি। আবারও 2025-এর এশিয়া কাপ, এখানের ফিক্সচার্সগুলো আপনারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন। এবারে অবশ্য 8 দল নিয়ে খেলাটা হবে, সুতরাং বাংলাদেশ বোধহয় খালি হাতে ফিরবে না। বাংলাদেশের গ্রুপে যথারীতি আবারও আফগানিস্তান, শ্রীলঙ্কা এসে পড়েছে এবং সেই সাথে হংকং বাংলাদেশের প্রতিপক্ষ। যদিও হংকংয়ের সাথে যে একটা মাত্র টি-20 ইন্টারন্যাশনাল বাংলাদেশ খেলেছে, সেই ম্যাচটায় বাংলাদেশ হেরেছিল এবং খুবই আনফর্চুনেট ছিল ব্যাপারটা। ঘরের মাটিতেই হংকংয়ের সঙ্গে একটা আপসেট বলা যেতে পারে বাংলাদেশের জন্য। তখন বাংলাদেশের সেরা খেলোয়াড়রা সেই দলটার ভেতরে ছিলেন, তামিম, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নেইম দেম, সবাই ছিলেন সেই দলটার। তারপরও আমরা হংকংয়ের সঙ্গে ম্যাচটা হেরে যাই এবং হংকংয়ের সেই দলটাতে মার্ক চ্যাপম্যান নামের একজন খেলোয়াড় ছিলেন, যিনি পরবর্তীতে এখন নিউজিল্যান্ডের হয়ে খেলছেন। সো হংকংয়ের সঙ্গে বাংলাদেশ এবার যখন মোকাবেলা করবে, আমার কাছে মনে হয় যে ধরেই নিতে পারি হংকং এমন একটা দল বাংলাদেশের এশিয়া কাপের এবারের গ্রুপে যাদেরকে সবকটা দলই হারানোর সক্ষমতা রাখে এবং হারিয়েও হয়তো দেবে। বাংলাদেশের প্রথম ম্যাচটা পড়েছে হংকংয়ের সঙ্গে। তবে সুপার ফোরে উঠতে হলে আপনাকে কিন্তু আপনার গ্রুপ থেকে টপ 2-তে থাকতে হবে এবং সেই জায়গায় থাকতে হলে কি করতে হবে? শ্রীলঙ্কা, আফগানিস্তানের মধ্যে অন্তত একটা দলকে বাংলাদেশকে হারাতেই হবে, তাহলেই কেবল সুপার ফোরে যাওয়ার সুযোগটা বাংলাদেশ এবারের এশিয়া কাপে পাবে। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ যদি টার্গেট করে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনো একটা দলকে, যে আমরা তাদেরকে হারাবো, কোন দলটাকে টার্গেট করা সহজ হবে, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা। যেহেতু বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, শুরুতেই এই দুই দলের বিরুদ্ধে বাংলাদেশের টি-20-র রেকর্ডটা কেমন সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। সো ফার বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে 17টা টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে 6টা, শ্রীলঙ্কা জিতেছে 11টা। তবে রিসেন্ট সিরিজটা বাংলাদেশ যেখানে শ্রীলঙ্কায় গিয়েছিল, সেই 3 ম্যাচের টি-20 সিরিজটা বাংলাদেশ 2-1-এ জিতে ফিরে এসেছে। অর্থাৎ রিসেন্ট ফর্ম বা কারেন্ট ফর্ম বলে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে সক্ষম হয়েছে এবং বেশ ভালোভাবেই বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে ডমিনেট করেছিল সেই দুটো ম্যাচে। অন্যদিকে আফগানিস্তান এবং বাংলাদেশের যদি হেড টু হেড রেকর্ড আমরা দেখি, সেই জায়গায় দেখব 12 ম্যাচ থেকে আফগানিস্তানের জয় 7টা, বাংলাদেশের 5টা। একটু অবাক হয়েছে এই ব্যাপারটা দেখে, কারণ বাংলাদেশ 2006 থেকে টি-20 ইন্টারন্যাশনালস খেলছে, আফগানিস্তান মাত্র শুরু করেছিল। 2014 থেকে তাদের টি-20 ইন্টারন্যাশনালসের যাত্রাটা শুরু হয় এবং সেই সময় থেকে বাংলাদেশের সঙ্গে যে 12টা ম্যাচ তারা খেলেছে, তার মধ্যে 7টাতেই তারা জিতেছে এবং এর মধ্যে একাধিকবার সিরিজ জয়ের রেকর্ডও তাদের আছে। সো এই বিষয়টা কিন্তু খানিকটা ভাবনার জায়গা। বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে বরাবরই স্ট্রাগল করে। যদিও ঘরের মাটিতে শেষ যে একটা সিরিজ খেলেছিল 2023 সালে, সেই সিরিজটা 2 ম্যাচের বাংলাদেশ 2-0-তে আফগানিস্তানকে হারাতে পেরেছিল। সিলেটে অনুষ্ঠিত হয়েছিল সেই সিরিজটা। তবে এরপর 2024-এ মাত্র একটাই টি-20 ইন্টারন্যাশনাল খেলেছে আফগানিস্তান বাংলাদেশ একে অপরের মুখোমুখিতে, এবং সেই ম্যাচটা কিন্তু আবারও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য দুর্বিষহ একটা স্মৃতি। কারণ সেই ম্যাচটাতে বাংলাদেশের সুবর্ণ সুযোগ ছিল, জিততে পারলে, ব্যবধানটা মিলিয়ে যদি বাংলাদেশ জিততে পারতো, ইকুয়েশনটা মিলিয়ে যদি বাংলাদেশ জিততে পারতো, তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালেও হয়তো যাওয়ার সুযোগটা ছিল। এবং ওই সুযোগটা বাংলাদেশ হাতছাড়া তো করেছেই, ম্যাচটাও শেষ পর্যন্ত জিততে পারেনি। এবং সেই ম্যাচটা নিয়ে বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটারদের উপরে কিন্তু আলাদা একটা রাগ, আলাদা একটা ক্ষোভ, আলাদা একটা অভিমান বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের রয়েছেই। কারণ সেই দলটা সেমিফাইনালে যাওয়ার চেষ্টাটাই করেনি, শুধুমাত্র চিন্তায় বোধ হচ্ছিল আফগানিস্তানকে কোনোভাবে হারাতে হবে। উইকেটের ধরনটাও ভালো ছিল না, তবে সেই উইকেটের ধরনের বেস্ট ইউজটা আফগানিস্তান করতে পেরেছে এবং মগজের খেলা দিয়ে আসলে বাংলাদেশকে তারা সেই ম্যাচে হারিয়ে দিয়েছে। বাংলাদেশ অযাচিত চাপ নিয়ে এবং একটা ভুল মাইন্ডসেটে খেলতে গিয়ে আমার মনে হয় সেই ম্যাচটায় পরাজিত হয়েছিল। তো যাই হোক, শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের লাস্ট ম্যাচটা ছিল একটা জয় টি-20 ইন্টারন্যাশনালসে। আফগানিস্তানের সঙ্গে সেই ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটা ছিল কিংস্টনে, সেই ম্যাচটাই একটা পরাজয়। এখন যদি টার্গেট করতে বলা হয়, কোন দলকে বাংলাদেশ টার্গেট করবে এশিয়া কাপে ম্যাচটা জেতার জন্য? সাধারণত তো আপনি বলবেনই কোনো একটা টুর্নামেন্টে যাওয়ার আগে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিততে চাই, তবে সেটা সাধারণত হয়ে ওঠে না, স্পেশালি বাংলাদেশের মতো একটা টিমকে যারা টি-20 র্যাঙ্কিং এই মুহূর্তে 10-এ আছে। হিসাব মতে লজিক বলে আফগানিস্তানকেই টার্গেট করা উচিত। তবে আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তানের যেই লাইন আপটা রয়েছে, স্পেশালি তাদের বোলিং লাইন আপটা রয়েছে, সেটাতে বৈচিত্র্য অনেক বেশি, সেটাতে ভ্যারিয়েশন অনেক বেশি। এবং বাংলাদেশের এগেনস্টে খেললে ফর সাম রিজন আফগানিস্তানের কিন্তু আলাদা একটা
কি বলবো, আলাদা একটা জিল এনথুজিয়াজম কাজ করে, তারা বাংলাদেশকে হারাতেই চায় এরকম একটা ব্যাপার, বা তারা বাংলাদেশকে আসলে তাদের সমকক্ষ ভাবে না, তাদের চেয়ে নিচের সারির একটা দল ভাবে, এবং সেই মাইন্ডসেট নিয়ে খেলতে আসলে অনেক সময় বাংলাদেশ চাপে পড়ে যায়। আফগানিস্তানের দুর্বলতার জায়গা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তাদের রান চেস করে জেতার ক্ষমতা। সেই জায়গাটাতে তারা বেশ কয়েকটা বার স্ট্রাগল করেছে আমরা দেখেছি। আগে ব্যাট করতে পারলে তাদের বোলিংটাই তাদের মূল শক্তির জায়গা, বোলিংটা দিয়ে তারা সেই রান ডিফেন্ড করে ফেলে, এবং সেইভাবেই আফগানিস্তান তাদের টেমপ্লেটটা সাজিয়েছে যে কোনো ফরম্যাটের ক্রিকেটে। বাংলাদেশকে যদি আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা জিততে হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় টস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলেও হতে পারে। ইফ বাংলাদেশ ক্যান ব্যাট ফার্স্ট, আগে ব্যাট করে একটা টার্গেট যদি দেয়, আফগানিস্তানকে চেস যদি করতে দেয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশেরও বোলিং সামর্থ্য রয়েছে, ফিল্ডিং সামর্থ্য রয়েছে আফগানিস্তানকে আটকে দেওয়ার একটা চাপ তৈরি করে। সো ওরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে আফগানিস্তানকে হারাতে হলে। সো আফগানিস্তানকে হারানোর টেমপ্লেটের মধ্যে একটা পর্যায়ে খানিকটা লাক ফেভার করতে হবে, টস জিততে হবে, এবং আফগানিস্তানকে ডেফিনেটলি আগে বোলিং করাতে হবে, বা নিজেদেরকে আগে ব্যাটিং করে টার্গেটটা সেট করতে হবে। শ্রীলঙ্কার এগেনস্টে চাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের রিসেন্ট রেকর্ডটা ভালো, যেটা বলছিলাম, এবং শ্রীলঙ্কার মাটিতে গিয়ে যেহেতু তাদের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, নিশ্চয়ই প্লেয়ারদের ভিতরেও আলাদা একটা আত্মবিশ্বাস থাকবে শ্রীলঙ্কার এগেনস্টে জয়টা তুলে নেওয়ার ব্যাপারে। তবে কাজটা কিন্তু অত সহজ হবে না আমার কাছে, অন্তত তাই মনে হয়। শ্রীলঙ্কার ব্যাটারদের কোয়ালিটি আমি অন্তত বলবো, যদি হিসেব করে বলি, আফগানিস্তানের থেকে বেটার। পাথুম নিসাঙ্কা থেকে শুরু করে আপনি যদি ক্যাপ্টেন আসালাঙ্কার কথা বলেন, এবং সেই সাথে তাদের দাসুন সানাকা রয়েছেন যিনি ভালো ফর্মে রয়েছেন রিসেন্ট সময়টায়, বেশ কিছু ক্রিকেটাররা আছেন যারা আসলে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন ব্যাট হাতে। এবং বোলিংয়ে শ্রীলঙ্কা ডেফিনেটলি T20 ইন্টারন্যাশনালসের টপ র্যাঙ্ক বোলার থিকসানা তাদের দলটায় আছেন, সেই সাথে ভ্যান্ডারসে আছেন, হাসারাঙ্গা আছেন, এবং পেস বোলিংয়ে তাদের কিছু স্লিংিং অ্যাকশনের বোলাররা আছেন যারা প্রতিপক্ষকে খুব সমস্যায় ফেলতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে, টার্গেট করতে হলে আমার কাছে মনে হয় বাংলাদেশের শ্রীলঙ্কাকে টার্গেট করাটা তুলনামূলকভাবে সহজ হবে, এবং শ্রীলঙ্কাকে যেহেতু বাংলাদেশ আগে হারিয়েছে খুব রিসেন্ট সময়, সেই আত্মবিশ্বাস তাদের সাথে থাকবে, এবং শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারটাকে সামহাও আগে ভাগে যদি বিদায় করে দেওয়া যায়, ঠিক সেই টেমপ্লেটটা ব্যবহার করে যেটা করে বাংলাদেশ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছিল, তাদের এগেনস্টে জয়টা পেলে আমার মনে হয় কাজটা সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য। এবং আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা তুলনামূলকভাবে আমার কাছে মনে হচ্ছে কঠিন, কারণ আফগানিস্তান তাদের বোলিং বৈচিত্র্য দিয়ে আমার মনে হয় বাংলাদেশের ব্যাটারদের ঝামেলায় ফেলতে পারে। বাংলাদেশের দলটার দিকে তাকাই, আসলে ইন্ট্রোস্পেক্ট করি। আমরা প্রথমে শ্রীলঙ্কার কথা বললাম, আফগানিস্তানের কথা বললাম, তাদের শক্তি এবং তাদের দুর্বলতার জায়গা নিয়ে কথা বললাম। সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশকে ডেফিনেটলি ভালো ব্যাটিংটা করতে হবে, এবং ব্যাটিংয়ের এই দুর্বলতার জায়গাটায় খুব বেশি মার্জিন অফ এরর কিন্তু নেই। শ্রীলঙ্কার এগেনস্টে, আফগানিস্তানের এগেনস্টে আপনি বৈচিত্র্যময় বোলিং ফেস করবেন, সেই বোলিং ফেস করেও আপনাকে রানগুলো তুলে আনতে হবে, এবং সেই জায়গায় সবচেয়ে ভাইটাল কম্পোনেন্ট হতে চলেছে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপটা। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, এই দুজনের উপর আসলে বাল্ক অফ দ্য রেসপন্সিবিলিটি এই মুহূর্তে রিলাই করছে। আগেকার সময়ের বাংলাদেশ দলটার কথা চিন্তা করেন, টপ অর্ডারে যদি তামিম ইকবাল ক্লিকও না করতেন, তারপরেও নির্ভরতার জায়গা থাকতো আইদার মুশফিক, নাইলে মাহমুদুল্লাহ, নাইলে সাকিব আল হাসান, কেউ না কেউ একজন এসে হালটা ধরবে মিডল ওভার্সে। তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের যে অবস্থা বা যে সেট আপটা রয়েছে, টপ অর্ডার থেকে যদি রান না আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবেন না বাংলাদেশ ভালো একটা স্কোর করবে কিংবা একটা ভালো টোটাল চেস করে বের হয়ে আসবে। সো সেই জায়গাটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট রেসপন্সিবল জায়গাটা হবে ওপেনিং পার্টনারশিপটাতে, যেখানে তানজিদ, তামিম, ইমনকে ফ্লাইং স্টার্ট এনে দিতে হবে বাংলাদেশের জন্য। এবং বোলিংয়ের দিকে যদি তাকাই, ডেফিনেটলি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বোলিং বৈচিত্র্যটা কম। তবে T20-তে আসলে বৈচিত্র্য যতটা না গুরুত্বপূর্ণ, ডিসিপ্লিন রাখাটাও ঠিক একই রকম ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার এক্সাম্পলটা বলতে পারি, পাথিরানা রয়েছেন তাদের, যার T20 রেকর্ড বেশ ভালো, তাকে T20 ওয়ার্ল্ডে বেশ সমাদৃত বোলার হিসেবে চিন্তাভাবনা করা হয়, IPL-এ তিনি সুযোগ পান। তবে তার কিন্তু ডিসিপ্লিনের অভাব আছে, যে কারণে শ্রীলঙ্কা তাকেও নামানোর আগে 2-3 বার চিন্তা করে আসলে যে হ্যাঁ, তিনি একজন এক্স ফ্যাক্টর, কিন্তু তার ডিসিপ্লিনের সমস্যা রয়েছে। আফগানিস্তান দলটায় তুলনামূলকভাবে সেই ধরনের সমস্যার কথা বলবো না, খুব একটা বেশি নেই। তাদের মূল সমস্যা তাদের পেস বোলিং লাইন আপটাই। আমার মনে হয় ফাজাল হক ফারুকি, ওমার জাই, এই দুজন বেশ ভালো বল করতে পারলেও এরপর কি আছে, নাভিনুল হক কি থাকবেন কি থাকবেন না সেটাও দেখার বিষয় রয়েছে। এবং সেই সাথে আফগানিস্তানের আরও একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে তারা 2024-এর পর 2025-এ এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক T20 ম্যাচই খেলেনি। এশিয়া কাপকে সামনে রেখে অবশ্য দুবাইতে পাকিস্তান, UAE এবং আফগানিস্তানের একটা ত্রিদেশীয় সিরিজ হবে, সেখানে তাদের প্রস্তুতিটা তারা সারবে এশিয়া কাপের জন্য, এবং তখন হয়তো আমরা দেখে বুঝতে পারবো আফগানিস্তান কারেন্ট স্কোয়াডে কাকে কাকে রাখছে, কাদেরকে নিয়ে তারা এশিয়া কাপে আসবে কিংবা ওয়ার্ল্ড কাপে যাবে, সেটা নিয়ে একটা ধারণা আমরা পেয়ে যাব। দিন শেষে ব্যাপারটা এমনই,
বাংলাদেশ যদি সুপার ফোরে যেতে চায় ডেফিনেটলি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে যে কোনো একটা দলকে হারাতে হবে। ইতিহাস যদিও বলে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ম্যাচ জিতেছে 5 বার, শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে 6 বার, হেরেছে 11 বার, আফগানিস্তানের সঙ্গে হেরেছে 7 বার। তারপরও আমার কাছে কারেন্ট কনটেক্সটে মনে হচ্ছে বেসড অন রিসেন্ট ফর্ম, বেসড অন দ্য কোয়ালিটি অফ টিমস এবং বেসড অন দ্য বোলিং কোয়ালিটি অফ শ্রীলঙ্কা অ্যান্ড আফগানিস্তান, আমার কাছে মনে হচ্ছে যে আসলে শ্রীলঙ্কাকে হারানোটা কম্পারেটিভলি ইজিয়ার হতে পারে বাংলাদেশের জন্য। এবং সেই কাজটা বাংলাদেশ যদি করতে পারে হংকংকে হারানোর পাশাপাশি, তাহলেই বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিতে পারবে। এবং তারপর হয়তো আমরা দেখব বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে কিংবা পাকিস্তানের সঙ্গে কেমন করে। আপনাদের মতামত জানাবেন, সুপার ফোরে বাংলাদেশ উঠতে পারবে কিনা, প্রথম কথা সেটা। দ্বিতীয় কথা হচ্ছে সুপার ফোরে উঠতে হলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনো একটা দলকে তো হারাতেই হবে। কোন দলটাকে হারানো তুলনামূলকভাবে সহজ হতে পারে, আপনাদের মতামত জানাবেন কমেন্টস করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।